মানে সংবিধানের কথা বলে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম রাখা। অস্ত্র হাতে যে আসামি ধরা পড়েছে তাকে আপনারা একের পর এক জামিন দিয়েছেন কেন? আসিফ, আপনি কি আসলে আওয়ামী লীগের সঙ্গে, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে কোনো লেনাদেনা করেছেন? আপনি এই বক্তব্য দিচ্ছেন কেন? বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে নয়, জনগণের অভিপ্রায়ের অধীন। বিচার বিভাগের বৈধতাও জনগণের সার্বভৌম, তার যে অস্তিত্ব, সার্বভৌম ক্ষমতা, সেখান থেকে তৈরি হয়। জনগণের সার্বভৌম অভিপ্রায়টা, ইচ্ছাটা হচ্ছে এই, আমরা সন্ত্রাস মুক্ত থাকব এবং আমরা ন্যায় বিচার পাবো। আপনার শেখ হাসিনার এই পুরনো রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা টিকিয়ে রাখছেন এবং পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে এখন এই হাদিকে আপনারা গুলি করলেন। দেখেন তর্কটা কীভাবে করে। নির্বাচন আসছে, তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পরপরই কিন্তু গুলি চালানো শুরু হয়ে গেল। তারা দাবি করছে এটা একটা স্বাভাবিক ঘটনা, অপরাধ হতে পারে। আমাদের তো রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনের সঙ্গে এরকম কি মারপিট হয়, এরকম দাঙ্গাহাঙ্গামা হয়, এরকম হত্যাকাণ্ড হয় না। এই স্বাভাবিককরণ আমরা আপনাদেরকে করতে দেব না। এই সন্ত্রাসীদের নিরাপদ থাকবার জন্য এরা প্রচার করছে যে অপরাধী ভারতে পালিয়ে গেছে, তাদের কাছে প্রমাণ আছে। আপনি দেখবেন যে অনেক যারা গোয়েন্দা আসে, আমাদের সাংবাদিক মূলত বলে যে আমি সাংবাদিক, আসলে কিন্তু গোয়েন্দাদের পক্ষে যারা কাজ করে এরা কিন্তু বলছে যে তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। এই ধরনের অপরাধী একটা ভারতে পালিয়ে যায়নি, উল্টাটা ভারত থেকে অস্ত্র আসছে এবং অপরাধীরা প্রবেশ করছে। এই ব্যক্তিকে দায়ী করে ব্যবস্থাকে দায়মুক্ত করা, হাসিনাহীন হাসিনা ব্যবস্থাকে দায়মুক্ত করা, এটাই কিন্তু এই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থার রাজনীতি। ব্যবস্থার পর্যালোচনা, ব্যবস্থার সমালোচনা, ব্যবস্থা নিয়ে আলোচনা তারা আমাদেরকে করতে দেয় না। কোনো একটা ঘটনা ঘটলে এটা ব্যক্তির অপরাধ, এটা ব্যক্তির উপর আমরা দাব আমরা চাপিয়ে দিই। ঠিক তেমনি আমরা মনে করি যে, যখন আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলে বুঝি হাসিনাহীন হাসিনা ব্যবস্থাটা চলে যাবে। না, এটা যাবে না। আসিফ নজরুলের পদত্যাগ করলো, হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কিন্তু চলে যাচ্ছে না। আপনাকে মূলত একটা শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে গঠন করতে হবে। কিসের ভিত্তিতে 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হওয়ার পরে এইরকম একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠিত হয়েছে? এটা হচ্ছে ইস্যু। এবং যারা এই ধরনের সরকার গঠন করেছে তাদেরকে চিহ্নিত করুন, কারণ তারা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তখন আসিফ নজরুলের নাম আসবে, তখন সেনাবাহিনীর অনেকেরই নাম আসবে, তখন যারা আমাদেরকে আয়নাঘর রেখেছে, আমাদেরকে গুম করেছে, আমাদেরকে আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের নাম আসবে। তারা এই হাসিনাহীন হাসিনা ব্যবস্থা তারা টিকিয়ে রেখে। আপনারা যারা আমার ফেসবুক, বহু পথ আছে। কারণ হচ্ছে যে রাজনৈতিক কারণে যদি কোনো ব্যক্তি দেশ থেকে বিতাড়িত হয়, অন্য দেশের যদি সে মানবাধিকার তার যে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে তার নিজ দেশে, সেটা যেন ক্ষুণ্ণ করা না হয়, তার জন্য অন্য দেশে সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা সে করতে পারে। কিন্তু এই আন্তর্জাতিক আইনের অধীনে কোনো খুনি অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধীকে আর রাজনৈতিক আশ্রয় দেবার কোনো বিধান নাই। আপনারা আইসিটি বিধান পড়েন, আপনারা মানবাধিকার আইন পড়েন, এইসব কোনো বিধান কিন্তু নাই। তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তার খুব সহজে বুঝিয়ে দিল আমাদের কিছু করার নাই, ভারত খুব শক্তিশালী রাষ্ট্র। না, ভারত শক্তিশালী রাষ্ট্র নয়। ভারত যেখানে কূটনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী, তার হোমওয়ার্ক আমাদের চেয়ে বেশি। ভারত একটা কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে আছে, হাসিনাকে ফেরত না দেবার কোনো যুক্তি নেই। আপনি যদি নেগোশিয়েট করতে পারেন, আপনি যদি বুঝাতে পারেন, কিন্তু আপনি কী করছেন? আপনি কিন্তু ভারতের দ্বারাই টিকিয়ে রাখছেন, ভারতের দ্বারাই কিন্তু আপনি খেলছেন খেলাটা বাংলাদেশে। আপনি ক্ষমতা আছেন কিন্তু খেলছেন কিন্তু ভারত। মুখে হেঁটরি ভারত বিরোধিতার হেঁটরি। ভারত বিরোধিতা কেন করি? যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে আমরা ডেকে আনতে পারি। এই তো জন্য এত কোনো যুক্তি নেই যে 8ই অগাস্টের পরে আমাদেরকে বিচ্যুত করা হয়েছে, আমাদেরকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছে। আমরা এখন আমাদের মূল লক্ষ্যে ফিরে আসতে হবে, যে বাংলাদেশের মুক্তি একমাত্র নতুনভাবে বাংলাদেশকে গঠন করা, তার গঠনতন্ত্র সহ নতুনভাবে তার সমস্ত কিছু, তার সংস্কৃতি, তার বুদ্ধিবৃত্তিক জগৎ, তার সাংবাদিকতার জগৎ, তার সমস্ত, তার অর্থনৈতিক জগৎ, তার সামাজিক জগৎ, সমস্ত কিছুকে নতুন করে গঠন করবার যে কাজ, সেই কাজটা আমাদের হাতে নিতে হবে। আমি আপনাদের আদালতে গেলে এর কোনো উত্তর পাবো না, কিন্তু এই অভিযোগটুকু আমি জনগণের আদালতে রেখে গেলাম যে আপনারা সন্ত্রাসীদের জামিন দিয়ে আমাদের জীবন বিপন্ন করছেন। ফলে আজকে আমাদের প্রত্যেকটা এই অভ্যুত্থানের সৈনিক যারা আমাদের এখানে যারা বসে আছেন, এছাড়া যারাই সৈনিকরা, তাদের উপর যে কোনো আঘাত যদি আসে তার জন্য বিচার বিভাগ দায়ী থাকবে।
ভাব বৈঠকই হলো বাংলাদেশের গণ অভ্যুত্থান শুরু হওয়ার আগে থেকে বুদ্ধিবৃত্তিক মহলে এবং রাজনৈতিক পরিসরে আমরা বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডকে কী করে পরিচালনা করা দরকার এবং কোন লক্ষ্যকে সামনে রেখে আপনার পরিচালনা করা দরকার সে সম্পর্কে বহু আমরা সেমিনার কর্মশালা আমরা করেছি। এবং আপনারা প্রত্যেকে জানেন যে 2024 সালে গণ অভ্যুত্থানের আগেও আমাদের যে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছিল গণ অভ্যুত্থান গঠন, এবং সেটা প্রভাবটা ছিল তরুণদের মধ্যে বিস্তৃতভাবে, এবং এই প্রভাবের একটা ইতিবাচক ফল আমরা পেয়েছি 5ই অগাস্টে। কিন্তু দুর্ভাগ্যক্রমে 5ই অগাস্টের পরে যেটা আমরা একটু আগে বললাম সাংবিধানিক প্রতিবিপ্লব, মানে সংবিধানের কথা বলে হাসিনা ব্যবস্থা কায়েম রাখা। আমি আবারও বলি, শব্দটা খুব সহজ, হাসিনা ব্যবস্থা, ফ্যাসিস্ট ব্যবস্থাকে কায়েম রাখাটা হয়েছে 8ই অগাস্টে, যখন আপনি কি হয়েছে যে এই পুরনো শেখ হাসিনার সংবিধান রক্ষা করার শপথ নিয়ে এই উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। এই যে আমি উপদেষ্টা সরকারটা বললাম, এই কথাটা আপনি খুব ভালো করে মনে রাখবেন, কারণ আপনার অধিকাংশ সাংবাদিক সবসময় অন্তর্বর্তীকালীন সরকার কথাটা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি 8 তারিখে। এটা একটা হেটোরিক, মানে এটা একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কথাটা বলা হয়। অন্তর্বর্তী সরকার তাকেই বলে যখন একটা পুরনো ব্যবস্থা যখন ভেঙে গেছে, চলে গেছে, জনগণ এটা উৎখাত করে দিয়েছে এবং জনগণ নতুন করে আবার নতুন ব্যবস্থা তারা কায়েম করবে, তার জন্য যখন নতুন প্রক্রিয়া শুরু করে, সেই প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদেরকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ফলে শুরু থেকে 8 তারিখ থেকে আমরা আপনাদেরকে বলে আসছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, কারণ নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যে যে ধরনের সরকার দরকার, যে ধরনের নেতৃত্ব দরকার, যে ধরনের আমাদের যে অভিপ্রায়, জনগণের অভিপ্রায়কে বাস্তবায়নের জন্যে যে ধরনের শক্তি, যেটাকে বলে গাঠনিক ক্ষমতা, এটা নিজে হাতে রাখা দরকার, এরকম কোনো সরকার গঠিত হয়নি। ফলে আমরা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার পেয়েছি। তা আমাদের আজকের যেই এই হাদির যেই আজকে তাকে যে গুলি করবার, এবং শুধু হাদি একমাত্র টার্গেট নয়, ফলে গণ অভ্যুত্থানে যতগুলো তরুণ অংশগ্রহণ করেছে, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে, আজকে মূলত তাকে গুলি করার মধ্য দিয়ে টার্গেটটা সুনির্দিষ্ট করা হয়েছে শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এই দেশে কাদেরকে তারা রাখবে, কাদেরকে তারা রাখবে না। কার্যত যেটা তারা ঘোষণা করেছে, আপনারা দেখেছেন লন্ডনে বসে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা যেটা ঘোষণা করেছে যে তারা একটা সশস্ত্র যুদ্ধ করবে বাংলাদেশে। ফলে একটা সশস্ত্র যুদ্ধেরই প্রথম নমুনা তারা দেখালো, যেটা হলো এই কায়দা, একটা গুপ্ত ঘাতকের মতো আমাদের তরুণদের মধ্যে অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত জনগণের প্রতি যার অঙ্গীকার অত্যন্ত গভীর এবং অত্যন্ত দীপ্ত, তাকে গুলি করা হয়েছে। ফলে ব্যাপারটাকে আপনারা যদি শুধুমাত্র একটা আইনি একটা অপরাধ আকারে বিচার করেন, সাংবাদিকরা এবং বাংলাদেশের জনগণ এবং আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনূস, তাহলে তারা মারাত্মক ভুল করবে। এটা নিছকই একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, এবং বিচ্ছিন্ন অপরাধটা গণ্য করে এটাকে যেভাবে হাজির করা হচ্ছে, এটাও বাংলাদেশের জন্য বিপজ্জনক, কারণ এটা বিচ্ছিন্ন অপরাধ। কারণ আপনি সন্ত্রাসের কাঠামো আপনি কিন্তু রেখে দিয়েছেন, একই সঙ্গে বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো যে একটা এই আমাদের গণ অভ্যুত্থানের একজন সৈনিককে, সামনের সারির একজন সৈনিককে আপনি গুলিবিদ্ধ করেছেন। এটা কিন্তু একটা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো। ফলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনে রাখবেন যে আপনারা যখন 8 তারিখে যখন শপথ গ্রহণ করা হয়েছিল, তখন আপনারা আমার যার বক্তব্য শুনেছেন, আমি বারবারই সাবধান করেছি যে এর ফলে যেটা ঘটবে বাংলাদেশে, সেটা যে বাংলাদেশটা চরম বিশৃঙ্খলার মধ্যে এবং কার্যত একটা গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করবে, এবং হাদিকে গুলি করে হত্যার চেষ্টাটা মূলত তারই প্রথম নমুনা। ফলে আমি আপনাদের সামনে আমার নিজের বিবেক নিয়ে আমরা ভাব বৈঠকি এবং গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ, আমি গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে কথা বলছি, আমি ভাব বৈঠকের সদস্য, আমরা এখানে অনেক ভাব বৈঠকের সদস্য হাজির আছেন। গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চটা হলো সেই মঞ্চ যেখানে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যারা বিশ্বাস করেছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণ অভিপ্রায় ব্যক্ত হয়েছে, জনগণ নতুনভাবে নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করতে চায়, তো এই রাজনৈতিকভাবে গঠন করবার যে সংকল্প,
যারা এখনও ধরে রেখেছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিভিন্ন প্রকার তাদের কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আমরা একত্রিত করবার একটা মঞ্চ হিসেবে আমরা কাজ করি। বিভিন্ন বাংলাদেশের জেলায় জেলায় বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছে এখনও তাদেরকে আমরা চেষ্টা করি যুক্ত রাখতে। ফলে তাদের সকলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে এসে আবারও আপনাদেরকে সাবধান করছি যে বাংলাদেশে আসলে অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মধ্যে সে প্রবেশ করেছে। হাদিকে গুলি করবার এই চেষ্টা, তাকে হত্যা করবার এই চেষ্টাকে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথম তাহলে বুঝতে হচ্ছে যে 8ই অগাস্টের এই যে একটা সাংবিধানিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে শেখ হাসিনা ব্যবস্থা আপনি টিকিয়ে রাখবেন। হাসিনা থাকবে না, কিন্তু শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা আপনারা টিকিয়ে রাখবেন, রাষ্ট্রের নামে আইনের নামে টিকিয়ে রাখবেন। এটা আপনাদেরকে কাউকে নিরাপদ রাখবে না বাংলাদেশে। আমাদের নিরাপদ যে রাখবে না, ইতিমধ্যে দেখেছেন যে গণ অভ্যুত্থানের স্মৃতি ম্লান হতে শুরু করেছে। দেয়ালে গ্রাফিতিগুলো ইতিমধ্যেই আড়াল হয়ে যাচ্ছে, আচ্ছাদিত হয়ে যাচ্ছে, আড়ালে চলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। তৃতীয়ত আপনি দেখবেন প্রত্যেকটা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের জীবন এই মুহূর্ত থেকে কিংবা যখন হাদিকে গুলি ছোড়া হলো সেই মুহূর্ত থেকে, আগে থেকে ছিল বিপন্ন, এই মুহূর্ত থেকে আমরা এই বিপন্নতাটা আমরা দেখলাম পরিষ্কারভাবে টার্গেট করে মাথায় গুলি করে হত্যা করার যে পরিকল্পনা, এটার বাস্তবায়নটা শুরু হয়েছে। আমি সেজন্য আমি মনে করি আজকে আপনি খেয়াল করুন, আপনারা যারা এখানে হাজির রয়েছেন আপনারা কিন্তু মূলধারার সাংবাদিক নন, এটা আমি বুঝতে পারছি। আর মূলধারার সাংবাদিকতাও কিন্তু এই সন্ত্রাসী ব্যবস্থায় কিন্তু টিকে রাখছে। এদের যে আমরা সকলে পার পেয়ে যাব তার কোনো আমি মনে করি না। আপনি এখান থেকে পার পেয়ে যাবেন, কারণ যদি প্রলয় শুরু হয় তাহলে কারোর কিন্তু রক্ষা থাকে না। একটা কথা আছে না যে নগরে আগুন লাগে দেবালয় রক্ষা পায় না, মসজিদ রক্ষা পায় না। ফলে আমরা কিন্তু বাংলাদেশের একটা পরিস্থিতির মধ্যে আমরা ঢুকেছি। তো আমি প্রথম যে বক্তব্যটা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, 8ই আগস্টের সাংবিধানিক প্রতিবিপ্লব এটাকে মনে না রাখলে বিচ্ছিন্নভাবে আপনার এই গুলি করবার এই ঘটনাকে আপনি কখনোই বুঝতে পারবেন না। এটা যুক্ত 8ই আগস্টে যেহেতু একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতা হচ্ছে এই তরুণদেরকে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করবার পরিকল্পিত প্রচেষ্টা এবং সেটার বাস্তবায়নের একটা রূপ আমরা দেখেছি যে কীভাবে হাদিকে গুলি করা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে যে পয়েন্টটা বুঝতে হবে সেটা হলো এই যে শেখ হাসিনার আমলে যে একটা রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের যে বিশেষ রাজনৈতিক চরিত্র, যেটা আপনার আসিফ নজরুলের বক্তব্যে ফুটে বেরিয়েছে, রাষ্ট্র এবং তার বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগ বনাম বিচার বিভাগ স্বাধীন, এরকম কোনো শব্দ আমি জীবনে শুনি নাই। স্বাধীন বিচার বিভাগ কখনো স্বাধীন না। বিচার বিভাগ সবসময় নির্বাহী বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের সঙ্গে একসঙ্গে ভারসাম্য রক্ষা করে। আমি আবার আপনাদেরকে বলছি, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন যে বিচার বিভাগ স্বাধীন, এটা পৃথিবীর কোনো রাষ্ট্রনৈতিক বক্তব্য আমি পাই নাই, এই প্রথম পেলাম। ইউনিটারি পাওয়ার, রাষ্ট্রের ক্ষমতা ইউনিটারি, স্বাধীন বলে কেউ নাই। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন নয়, এই চিন্তার বিপদটা খেয়াল করেন। তার মানে নির্বাহী বিভাগ, পুলিশ কিংবা মিলিটারি, আমি সেনাবাহিনীকে বলছি, আপনারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছেন, আপনাদেরকে বলছি একটু খেয়াল করেন। আপনারা কিন্তু সন্ত্রাসী ধরবেন আর বিচার বিভাগ ওটা ছেড়ে দেবে, এই ব্যবস্থা আপনারা চান? এটা স্বাধীনতা? বিচার বিভাগ স্বাধীনতা অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আপনি যে অপরাধী তাকে শাস্তি দেওয়া, এবং সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো বিভাগ সেখানে হস্তক্ষেপ করতে পারে না, বৈচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আপনি অস্ত্র হাতে যে আসামি ধরা পড়েছে তাকে আপনারা একের পর এক জামিন দিয়েছেন কেন? আসিফ, আপনি কি আসলে আওয়ামী লীগের সঙ্গে, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে কোনো লেনাদেনা করেছেন? আপনি এই বক্তব্য দিচ্ছেন কেন? আপনি তো আইন বিভাগের মন্ত্রণালয়ে রয়েছেন। তাহলে এই সাধারণ তত্ত্ব যেটা দিচ্ছেন, ভাবছেন যে জনগণ এটা সঙ্গে সঙ্গে রুফে নেবে, কিন্তু জনগণ তো আগের মতো আর অজ্ঞান নয়। আপনি এই তত্ত্ব দিচ্ছেন কেন? যেহেতু আপনি সন্ত্রাসীদের মুক্ত করতে চান তথাকথিত বিচার বিভাগের স্বাধীনতার নামে। বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে নয়, জনগণের অভিপ্রায়ের অধীন। বিচার বিভাগের বৈধতাও জনগণের সার্বভৌম, তার যে অস্তিত্ব, সার্বভৌম ক্ষমতা, সেখান থেকে তৈরি হয়। জনগণের সার্বভৌম ক্ষমতা হচ্ছে এই, অভিপ্রায় হচ্ছে এই,
জনগণের সার্বভৌম অভিপ্রায়টা, ইচ্ছাটা হচ্ছে এই, আমরা সন্ত্রাস মুক্ত থাকব এবং আমরা ন্যায় বিচার পাবো। ফলে আপনি সন্ত্রাসীদের যখন জামিন দিচ্ছেন, যে বিচারকরা জামিন দিয়েছেন তারা যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটা পত্রিকায় এসেছে, আমি নাম নিতে চাই না, যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি সেই রাজনৈতিক দলকে প্রশ্ন করছি, আপনারা বিচার বিভাগকে ব্যবহার করছেন এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবার জন্যে। যারা আইনের চোখে অপরাধী, যারা অপরাধী হিসেবে যারা ধরা পড়েছে, হাতে নাতে ধরা পড়েছে, তারা কীভাবে জামিন পায়? তাদের তো জামিন পাইতে কোনো কথা নয়। ফলে বিচার বিভাগ স্বাধীন, এটা সম্পূর্ণ একটা ভুয়া তত্ত্ব। এবং আমাদের মনে রাখতে হবে, সবসময় বলা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, শব্দটা স্বাধীনতা বলা হয় না। কি বলা হয়? মন্তেস্কিউ উনি শিখিয়েছেন সেপারেশন অফ দ্য পাওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুরো যে রাষ্ট্রের যে কাঠামো, এটা হচ্ছে সেপারেশন। ক্ষমতা একটা, কিন্তু ক্ষমতার চর্চার বিভাগ আলাদা। ক্ষমতা একটা, ক্ষমতা চর্চার বিভাগ আলাদা। ফলে আপনি যদি বলেন বিচার বিভাগ স্বাধীন, তার মানে কি? তাহলে বিচার বিভাগ কি নির্বাহী বিভাগের চেয়ে ঊর্ধ্বে? বিচার বিভাগকে আজকের আইন প্রণয়নী সংস্থা বা জাতীয় সংসদের ঊর্ধ্বে? ঊর্জিত নয়। তার এইসব ভুল তত্ত্ব, ভুয়া তত্ত্ব, সন্ত্রাসীদের পক্ষে এবং দালালি, আওয়ামী লীগের দালালির পক্ষের তত্ত্বটা নিপাত যাক। এবং আমরা সাবধান করে দিচ্ছি যে বাংলাদেশের জনগণের পক্ষে আমরা কিন্তু আপনাদের কিন্তু চিনে ফেলেছি। আমরা বুঝতে পারছি আপনারা কারা। আপনার শেখ হাসিনার এই পুরনো রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা টিকিয়ে রাখছেন এবং পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে এখন এই হাদিকে আপনারা গুলি করলেন। এই প্রথম গুলি শুরু হলো। আমি আসিফকে সাবধান করে দিচ্ছি, এর জন্য আপনি দায়ী, এর জন্য ডক্টর ইউনূস দায়ী, অবশ্যই আপনারা দায়ী। কারণ এই যে 8ই অগাস্ট আপনারা যে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন, এটা কিন্তু তারই কিন্তু ফল। আপনি ভাববেন না যে এর থেকে আপনারা, এই জবাবদিহিতা থেকে আপনারা মুক্ত হবেন। এই ছিল আমাদের 2 নম্বর পয়েন্ট আমাদের তরফ থেকে। 3 নম্বর কথা হচ্ছে যে এখন এই যে একটা সন্ত্রাসী ব্যবস্থা, হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, এই সন্ত্রাসী হাসিনাহীন হাসিনা ব্যবস্থার মধ্য থেকে আমরা কিভাবে বেরোব এবং এই সংঘাত ও সন্ত্রাস কিভাবে তারা স্বাভাবিক করছে, মনে করছে এটা নর্মাল। যে নির্বাচন আসছে, দেখেন তর্কটা কীভাবে করে, নির্বাচন আসছে, তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পরপরই কিন্তু গুলি চালানো শুরু হয়ে গেল। তারা দাবি করছে এটা একটা স্বাভাবিক ঘটনা, অপরাধ হতে পারে। আমাদের তো রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনের সঙ্গে এরকম কি মারপিট হয়, এরকম দাঙ্গাহাঙ্গামা হয়, এরকম হত্যাকাণ্ড হয় না। এই স্বাভাবিককরণ আমরা আপনাদেরকে করতে দেব না, এটা কোনো স্বাভাবিক অবস্থা মোটেও নয়। ফলে এই যে সন্ত্রাস এবং সংঘাতকে আপনারা যারা স্বাভাবিক শাসন পদ্ধতিতে পরিণত করতে চাইছে যারা, এবং রাজনৈতিক পরিসর কিভাবে সন্ত্রাসী ও আততায়ীদের লীলাক্ষেত্রে পরিণত হয় তারই কিন্তু নমুনা আমরা দেখলাম। ফলে বর্তমান সরকার রাজনৈতিক পরিসরকে সন্ত্রাসী এবং আততায়ীদের লীলাক্ষেত্রে পরিণত করছে। এই জন্য আজকে আমাদের যে দেখেছেন যে ব্যানারে আমরা যে কথাটা লিখেছি, এটা হলো আমরা একটা আততায়ী রাজনৈতিক পরিসরে প্রবেশ করেছি। এটা একটা আততায়ী রাজনৈতিক পরিসর, এটা শুরু হয়ে গেছে। এবং এই মুহূর্তে এই 3টা বিষয় যদি আপনি পরিষ্কার বোঝেন, তাহলে এই মুহূর্তে আমাদের কর্তব্যটা কী, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। কর্তব্যটা কী করবো আমরা এখন? তাহলে জনগণ এখন কি করবে? কারণ হাসিনা ব্যবস্থা যেটা সন্ত্রাস এবং সহিংসতাকে স্বাভাবিক বলে আমাদের কাছে তুলে ধরে, তাহলে এই ব্যবস্থাকে আমরা কী করে আমরা আবারও মোকাবেলা করব? এই ব্যবস্থাকে আমরা সরিয়ে আমরা কী করে আবার গণসার্বভৌমত্ব, জনগণের সার্বভৌম ইচ্ছা, সার্বভৌম অভিপ্রায় কীভাবে আমরা প্রতিষ্ঠা করব? এটা হচ্ছে আমাদের এখনকার নাগরিকদের, আপনারা যারা এখানে হাজির আছেন, সাংবাদিকরা তাতে বটে, বাংলাদেশের সকল নাগরিকের একটা সবচেয়ে প্রধান কর্তব্য হচ্ছে যে এই বিষয়টাকে মনোযোগের সঙ্গে দেখা এবং মনোযোগের সঙ্গে বিচার করা। তো আমরা আপনাদেরকে লিখিত দেব, এটা অবশ্যই আপনি কিছু পাবেন। এটার মধ্যে লিখিতটার মধ্যে কিছুটা হয়তো বা আপনার ভাষা বা ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটু হয়তো আপনাদের কঠিন মনে হতে পারে আপনাদের। আমি জন্য পুরো বিষয়টা আপনাদেরকে সহজে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু এই নতুন ভাষা ব্যবহার, নতুনভাবে চিন্তা করবার ক্ষমতা সমাজে তৈরি করা
আমি বিনয়ের সঙ্গে বলবো সাংবাদিকরা আপনারা মনোযোগ সঙ্গে আমাদের এই দলিলটা পড়বেন। যদি আমি একটু পরে কপি দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আপনারা অনেকে নতুন ভাষা খুঁজে পাবেন, যারা জনগণের পক্ষে কাজ করছেন আপনারা নতুন ভাষা খুঁজে পাবেন। কী করে আমাদেরকে চিন্তা করতে হবে যদি আমরা এই পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে চাই এবং সত্যিকারের একজন সাংবাদিক যে জনগণের স্বার্থ, জনগণের সার্বভৌম অভিপ্রায়কে মূল্য দেয় এবং গণতন্ত্রে বিশ্বাস করে, আইনে বিশ্বাস করে, ন্যায় বিচারে বিশ্বাস করে, ইনসাফ কায়েমে বিশ্বাস করে, তারা আপনারা খুব মনোযোগের সঙ্গে এই ভাষাটা আপনারা পড়বেন, একে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আমি তো সবসময় আছি, সবসময় আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমরা অবশ্যই যে কোনো সময় আপনাদের সঙ্গে আরও কথা বলবো। এখন আমি যে প্রসঙ্গে আসবো সেটা এই, এরপর আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এই সময় আমাদের কর্তব্যটা কী, আমরা কী করব। আমাদের এই সময়ে সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে কীরকম, আমরা চারটা স্তরে আমরা বুঝতে পারি আমাদের কর্তব্য, মানে চার দিক থেকে আমরা এটাকে বুঝতে পারি। প্রথমত দরকার অপরাধকে ব্যক্তির অপরাধে পরিণত করবার এই হাসিনা ব্যবস্থা যদি করতে চেষ্টা করে এটাকে প্রতিরোধ করবেন। তারা বলবে এটা একজন অপরাধীর সমস্যা, এটা ওই যার কথা বলছে না ফয়সল, এটা তার অপরাধীকে ধরলে, অপরাধীকে শাস্তি দিলে এটা সমাধান হবে না। আপনি খেয়াল করেন ইতিমধ্যে গোয়েন্দারা প্রচার শুরু করেছে, অপরাধী আসামে পালিয়ে যাবার আগে প্রচার শুরু করেছে কি যে সে চলে গেছে ভারতে, ও যে ভারতে চলে গেছে এটা প্রচার করা খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু গোয়েন্দাদের তরফ থেকে প্রচারিত হচ্ছে। তার মানে ওকে আর এখন ধরার দরকার নেই, ওর ব্যবস্থাটা নিরাপদ করাটা, ওকে বাংলাদেশে এই সন্ত্রাসীদের নিরাপদ থাকবার জন্যে এরা প্রচার করছে যে অপরাধী ভারতে পালিয়ে গেছে, তাদের কাছে প্রমাণ আছে। আপনি দেখবেন যে অনেক যারা গোয়েন্দা আসে আমাদের সাংবাদিক মূলত বলে যে আমি সাংবাদিক, আসলে কিন্তু গোয়েন্দাদের পক্ষে যারা কাজ করে এরা কিন্তু বলছে যে তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। এই ধরনের অপরাধী একটা ভারতে পালিয়ে যায়নি, উল্টাটা ভারত থেকে অস্ত্র আসছে এবং অপরাধীরা প্রবেশ করছে। এই যেটা হাদির গুলির মধ্য দিয়ে আপনারা পরিষ্কার দেখবেন যে তারা প্রবেশ করছে এবং এটাকে ম্লান করবার জন্য, এটাকে অস্পষ্ট করে দেবার জন্য, অপরিচ্ছন্ন করে দেবার জন্য, সাংবাদিক দিকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে না আসামি আপনাকে পালিয়ে গেছে। ফলে ব্যক্তিকে দায়ী করে, একজন ব্যক্তিকে দায়ী করে এই যে এটাকে বলে অপরাধীকরণ বা ব্যক্তিকরণ, এটা ভয়ানক জিনিস। ব্যবস্থাকে আড়াল করা হয় ব্যক্তিকে দায়ী করে। ফলে আপনার প্রথম যে দায়িত্ব আমাদের সাংবাদিক হিসেবে, আপনাদের দায়িত্ব আমাদেরও দায়িত্ব, এই যে আপনার এই ব্যক্তিকে দায়ী করে ব্যবস্থাকে দায়মুক্ত করা, হাসিনা ব্যবস্থাকে দায়মুক্ত করা, এটাই কিন্তু এই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থার রাজনীতি। এটা আপনারা যদি বুঝতে পারেন, আপনারা বুঝবেন যে কী করে শুধুমাত্র এই অপরাধীকে ধরা এটাকে কেন্দ্রবিন্দু হয়ে আছে। আমাদের বুঝতে হবে যে কী করে ওই 8ই আগস্টের যে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়া হয়েছে, এটা কিন্তু তারই একটা আমরা ধারাবাহিকতা। নিশ্চয়ই আপনারা অনেকে দাবি করেছেন যে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আপনারা কী চান, আপনারা চান যে তারা দায়িত্ব থেকে অব্যাহতি নিন, বা তাদেরকে আমরা এই সরকার আমরা দেখতে চাই না। ফলে আপনারাও কিন্তু, আমরাও কিন্তু যারা এই দাবিটা তুলছেন, আমি এটা মনে করি যে এটা এক ধরনের নৈতিক, আপনাদের দিক থেকে নৈতিক প্রতিক্রিয়া, এটা স্বাভাবিক। কিন্তু এই ব্যক্তির জায়গায় গেলেও কিন্তু আমরা ব্যবস্থার কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। আমি মনে করি যে এটা তুলবেন, অবশ্যই এই দাবিটা তোলা উচিত এবং আমরা এটা তুলেছি। কিন্তু পদত্যাগের দাবি এটা হলো রাজনীতির একটা খুব ক্লাসিক একটা কৌশল। আপনি যখন ব্যবস্থাকে বাঁচাতে চান, আপনি কোনো একটা ব্যবস্থা, যে মূলত ব্যবস্থাটার সমস্যা, 8 তারিখে যে আমরা এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দিয়েছি, এই ব্যাপারটা যেন জনগণ বুঝতে না পারে, এই জন্য বারবারই আমরা কী করি, ব্যবস্থার পর্যালোচনা, ব্যবস্থার সমালোচনা, ব্যবস্থা নিয়ে আলোচনা তারা আমাদেরকে করতে দেয় না। কোনো একটা ঘটনা ঘটলে এটা ব্যক্তির অপরাধ, এটা ব্যক্তির উপর আমরা আমরা চাপিয়ে দিই। ঠিক তেমনি আমরা মনে করি যে, যখন আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলে বুঝি হাসিনা ব্যবস্থাটা চলে যাবে, না এটা যাবে না। আসিফ নজরুলের পদত্যাগ করলো, হাসিনা ব্যবস্থা কিন্তু চলে যাচ্ছে না। আপনাকে মূলত একটা শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে গঠন করতে হবে। দেখেন সাংবাদিকদের, গতকালও আমি একটা টেলিভিশন শোতে আমি প্রথমেই বারবার বলেছি, একবার না অনেকবারই বলেছি, তারা বারবারই অন্তর্বর্তীকালীন সরকার বলেন। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারি না। আপনারা ব্যবহার করেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা ভুল কথা। এটা একটা উপদেষ্টা সরকার। এবং এই উপদেষ্টা সরকার ঠিক আছে কেন? সে ঠিক আছে যেহেতু সেনাবাহিনী তাকে সমর্থন করছে, আর কোনো যুক্তি নেই তার আর কোনো ভিত্তি নেই, আর কোনো নৈতিক ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই, রাজনৈতিক ভিত্তি নেই।
তারা এইটাকেই প্রশ্ন করতে হবে যে 8 তারিখে কিসের ভিত্তিতে 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হওয়ার পরে এইরকম একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। এটা হচ্ছে ইস্যু। এবং যারা এই ধরনের সরকার গঠন করেছে তাদেরকে চিহ্নিত করুন, কারণ তারা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তখন আসিফ নজরুলের নাম আসবে, তখন সেনাবাহিনীর অনেকেরই নাম আসবে, তখন যারা আমাদেরকে আয়নাঘর রেখেছে, আমাদেরকে গুম করেছে, আমাদেরকে আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের নাম আসবে। তারাই হাসিনা ব্যবস্থা তারা টিকিয়ে রেখেছে। হাসিনাহীন হাসিনা টিকে রাখার মধ্য দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে হাসিনা তো নয়, হাসিনাকে আমরা দিল্লি থেকে আনবো এবং তার বিচার হবে। আসলে কিন্তু আপনি দেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, তারা যদি ফেরত না দেয় আমাদের তো কিছু করার নেই। এটা ফেললামই। আপনারা যারা আমার ফেসবুক পোস্ট পড়েছেন, বহু পথ আছে। কারণ হচ্ছে যে রাজনৈতিক কারণে যদি কোনো ব্যক্তি দেশ থেকে বিতাড়িত হয়, অন্য দেশের শুধু সে মানবাধিকার তার যে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে তার নিজ দেশে, সেটা যেন ক্ষুণ্ণ করা না হয়, তার জন্য অন্য দেশে সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা সে করতে পারে। কিন্তু এই আন্তর্জাতিক আইনের অধীনে কোনো খুনি অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধীকে আর রাজনৈতিক আশ্রয় দেবার কোনো বিধান নাই। আপনার আইসিটি বিধান পড়েন, আপনার মানবাধিকার আইন পড়েন, এইসব কোনো বিধান কিন্তু নাই। তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তার খুব সহজে বুঝিয়ে দিল আমাদের কিছু করার নাই, ভারত খুব শক্তিশালী রাষ্ট্র না, ভারত শক্তিশালী রাষ্ট্র নয়। এবং আপনাদেরকে এটাও বলতে চাই, যদি আপনি আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা ভারত যেখানে কূটনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী, তার হোমওয়ার্ক আমাদের চেয়ে বেশি, ভারত একটা কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে আছে। হাসিনাকে ফেরত না দেবার কোনো যুক্তি নেই। আপনি যদি নেগোশিয়েট করতে পারেন, আপনি যদি বুঝাতে পারেন, কিন্তু আপনি কী করছেন, আপনি কিন্তু ভারতের দ্বারাই টিকিয়ে রাখছেন, ভারতের দ্বারাই কিন্তু আপনি খেলছেন খেলাটা বাংলাদেশে। আপনি ক্ষমতা আছেন কিন্তু খেলছেন কিন্তু ভারত, মুখে হেঁটরি ভারত বিরোধিতার হেঁটরি। ভারত বিরোধিতা কেন করি? যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে আমরা ডেকে আনতে পারি, এই তো জন্য এত কোনো যুক্তি নেই। তাহলে এই ক্ষেত্রে কেন ভারত রেখে দেবে শেখ হাসিনাকে? যদি আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে আপনার যুক্তি দেবার কথা, যেখানে আপনার বক্তব্য দেবার কথা, এটা আপনি বলবেন। তা দেখতে পাচ্ছি পুরো সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের যে অবস্থান, এটা অবশ্যই হাসিনা ব্যবস্থা, পুরনো সন্ত্রাসী ব্যবস্থা, পুরনো গণবিরোধী ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখার বয়ান, ক্রমাগত এই বয়ানটা চলছে। এবং আপনারা সাংবাদিকরা আশা করি এই বয়ানগুলো বোঝার চেষ্টা করবেন এবং এখান থেকে অর্থটা আপনারা খুঁজে বের করবেন যে আমরা কী করে এই মুহূর্তে আমাদের কর্তব্যটাকে, এই মুহূর্তে তার একটা প্রধান কর্তব্য হচ্ছে এটাকে উন্মোচন করা, জনগণকে বোঝানো যে হাসিনা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কী ধরনের ভাষা তারা কথা বলে, কী বয়ান তারা দেয়, এটা বোঝানো। এটা শুধু আমার একার দায় নয়, এটা আপনাদেরও দায়। ফলে ব্যক্তিকে দোষারোপ করে ব্যবস্থাকে মুক্তি দেওয়া, এটা যেন আমাদের কোনো নীতি যেন না হয়। এবং আপনি দেখবেন এই একটা ব্যবস্থা টিকে থাকে মূলত বিচার ব্যবস্থা এবং নির্বাহী ব্যবস্থার মধ্যে একটা গোপন আঁতাতের ভিত্তিতে। আসিফ নজরুলের যে বক্তব্য আপনারা শুনেছেন, এটা কিন্তু এই গোপন আঁতাতেরই কিন্তু লক্ষণ। আপনি বিচার বিভাগকে বলছেন যে বিভাগ স্বাধীন, অন্যদিকে আবার দাবি করছেন না বিচার বিভাগকে প্রভাবিত করেছে বিএনপির লোকজন। আপনি একটা রাজনৈতিক দলকে দোষারোপ করার জন্য আপনি এখন বিচার বিভাগকে আপনি কিন্তু এইভাবে দোষারোপ করছেন। কিন্তু মূলত এটা একটা খেলার মতন, এটা কিন্তু একটা সম্পর্ক, যে সম্পর্কটা আমাদের এখানে রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে আপনি কী হয়েছে আমরা এই সত্যিকার এই সন্ত্রাসী পরিস্থিতি, এই যে হিংসার যে রাজনীতি, এখান থেকে আমরা বেরোতে পারছি না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই মূল কাজটা, জনগণের কর্তব্য হচ্ছে এই যে কথাগুলো আমি শুরুতে বলেছি, যে আমাদের যে কাজ আমরা সম্পাদন করতে পারিনি, একটা নতুনভাবে বাংলাদেশকে গঠন করা, সেই কাজের প্রতি মনোযোগী হওয়া, ফিরে আসা। যে 8ই অগাস্টের পরে আমাদেরকে বিচ্যুত করা হয়েছে, আমাদেরকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছে আমরা, এখন আমাদের মূল লক্ষ্যে ফিরে আসতে হবে, যে বাংলাদেশের মুক্তি একমাত্র নতুনভাবে বাংলাদেশকে গঠন করা, তার গঠনতন্ত্র সহ নতুনভাবে তার সমস্ত কিছু, তার সংস্কৃতি, তার বুদ্ধিবৃত্তিক জগৎ, তার সাংবাদিকতার জগৎ, তার সমস্ত, তার অর্থনৈতিক জগৎ, তার সামাজিক জগৎ, সমস্ত কিছুকে নতুন করে গঠন করবার যে কাজ, সেই কাজটা আমাদের হাতে নিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, বিচার বিভাগ যদি সহিংসতার পুনরুৎপাদনে ভূমিকা রাখে, আমি বিচার বিভাগকে কথা বলতে চাইছি যে আপনারা সন্ত্রাসীদের জামিন দিয়ে ছেড়ে দিয়ে আপনারা মূলত সহিংস যে ব্যবস্থাটা আগে ছিল
এটাকেই পুনরায় উৎপাদন করতে চান, পুনরায় এটাকে জারি রাখতে চান। আজকে এই ফরিয়াদটুকু আমি আপনাদের আদালতে গেলে এর কোনো উত্তর পাবো না, কিন্তু এই অভিযোগটুকু আমি জনগণের আদালতে রেখে গেলাম যে আপনারা সন্ত্রাসীদের জামিন দিয়ে আমাদের জীবন বিপন্ন করছেন। ফলে আজকে আমাদের প্রত্যেকটা এই অভ্যুত্থানের সৈনিক যারা আমাদের এখানে যারা বসে আছেন, এছাড়া যারাই সৈনিকরা, তাদের উপর যে কোনো আঘাত যদি আসে তার জন্য বিচার বিভাগ দায়ী থাকবে।